এরপরে পড়বো আমরা মস্তিষ্ক। তো আমি এর আগে দিয়েছিলাম, আবারও দিচ্ছি মস্তিষ্ক, এরপর নিউরন, 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 স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, রড কোষ, কোষ, কর্টিক স্নায়ু। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7টা। উপযোজন তো 2 মার্কসের জন্য। ম্যাম প্রি টেস্টে আমাদের কয়টা অধ্যায় থাকবে? 2টা লিখে দিলাম তো, তুমি পরে জয়েন করেছো? জি ম্যাম। হ্যাঁ, একটু আগে লিখে দিয়েছি, চ্যাপ্টার 8 এবং 9। আর ম্যাম ফার্স্ট পেপার থেকে? হ্যাঁ ম্যাম বায়োলজি ফার্স্ট পেপার থেকেও কি 2টা থাকবে? হ্যাঁ, ফার্স্ট পেপার থেকে ম্যাম বলেছেন 2টো দিবেন। এবং সিলেবাস দিয়েছি, আজকে তোমরা সিলেবাস পেয়ে যাবা। সিলেবাস আমি রেডি করেছি। ম্যাম কোনটা কোনটা দিয়েছেন দাঁড়াও বলে দিচ্ছি, আমার কাছে লেখা আছে। ফার্স্ট পেপার থেকে তোমাদের চ্যাপ্টার 10 আর 11, ফার্স্ট পেপার থেকে চ্যাপ্টার 10 11 ম্যাম দিবেন, তারপর আমি বলে দিলাম আর কি। তাহলে হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হলো, আমি কিন্তু 1 মার্কসের জন্য তোমাদেরকে শুধু এই যে চ্যাপ্টার 8, হ্যাঁ চ্যাপ্টার 8 থেকে তোমাদের 1 মার্কস দিয়ে আমি করব। 1 মার্কসের জন্য কোশ্চেন দিব, 1 এবং 2 মার্কসের কোশ্চেন চ্যাপ্টার 8 থেকে করার চেষ্টা করব, আর একটা টপিক দিব, এটাও পড়বে সঙ্গে আর কি। ঠিক আছে? তাহলে 1 মার্কসের কোশ্চেনের জন্য আমি তোমাদের 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 10টা সংজ্ঞা দিব। 10টা সংজ্ঞা পড়তে হবে। ম্যাম লাস্টে ওইটা কি লিখছেন? মিক্সিডিয়া। মিক্সিডিয়া হলো একটা অসুখ। এটা মানুষের যে এই যে থাইরয়েড যে গ্রন্থে, আমরা বলি না যে তার থাইরয়েডের প্রবলেম হয়েছে, অনেক সময় থাইরয়েডের প্রবলেম হলে আমাদের কি হয়, সারা শরীরে পানি জমে যায়। তো এই যে আমাদের থাইরয়েডের সমস্যা হলে সারা শরীরে পানি জমে যায়, রোগটাকে বলা হয় মিক্সিডিয়া। এটা সাধারণত হয় যদি তোমার শরীর থেকে থাইরক্সিন হরমোন, দেখো তো এই সময় স্টুডেন্টরা কেন, তাহলে আমাদের শরীরে যদি থাইরক্সিন হরমোনের নিঃসরণ কমে যায় তখন এই প্রবলেমটা হয়। আর এই যে প্রবলেমটা হয়, যে অসুখটা হয়, সেই অসুখটার নাম হলো মিক্সিডিয়া। মনে রাখবে, ঠিক আছে? অনেকে এখনো বলে না যে থাইরয়েডের সমস্যা, আসলে থাইরয়েডের সমস্যা অনেক মারাত্মক, এটা ডায়াবেটিসের মতোই। হ্যাঁ, এটা একটা অনেক প্রবলেমেটিক রোগ আর কি, এবং এটা কখনোই সারা জীবনে এটা থাকে আর কি, এটা বহন করতে হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 নেত্র দৃষ্টি। তাহলে এই যে এই 10টা যে আমরা সংজ্ঞা বললাম, এই 10টা সংজ্ঞার মধ্যে তুমি 1 মার্কসের কোশ্চেন পাবে। বুঝেছো আমার কথা? বোঝা গেছে? মিস জি ম্যাম। বলো প্রতি। থাইরয়েড হরমোন কমে গেলে যে শারীরিক সমস্যা হয় ওইটা মিক্সিডিয়া নাকি? হ্যাঁ, ওইটা লিখলে এটা আসলে নাম্বার দিবেন? এই যে, হ্যাঁ যখন হরমোনের নিঃসরণ কম হবে, কম হলে তোমার শরীরে পানি জমবে, এটা ফার্স্ট লক্ষণ হলো পানি জমে যাওয়া, সেটা হলো মিক্সিডিয়া। ঠিক আছে? ওকে ম্যাম। তাহলে আমরা যে আমি দেখো 10টা সংজ্ঞা লিখেছি এখানে, এটা 1 মার্কসের জন্য, যে সিনাপস, মস্তিষ্ক, নিউরন, স্পাইনাল কর্ড,
রড কোষ, কোন কোষ, কর্টেক্স স্নায়ু, হরমোন, মিক্সিডিয়া, দ্বিনেত্র, দৃষ্টি। এটা কত মার্কসের জন্য? 1 মার্কসের জন্য। বোঝা গেছে? লেখা হয়েছে সবার? আমরা লিখেছি? জি ম্যাম। তোমরা বলো না কেন? তাহলে তুমি স্ক্রিনটা বড় করে দিই, আমি তো ভুলেই গেছি। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? জি ম্যাম, এইচডি। তাহলে আমাদের আমরা সবার লেখা শেষে 10টা। সবার লেখা শেষ বাবা? জি ম্যাম। তাহলে সবার লেখা শেষ। এখন আমরা অধ্যায় 8 এখন 2 মার্কসের কোশ্চেন লিখবো। এটাতে 1 মার্কস গেল, তাই না? এখন 2 মার্কসের জন্য আমাদের 2 মার্কসের জন্য কোশ্চেন লাগবে না? 2 মার্কসের জন্য আমরা লিখবো উপযোজন বলতে কি বোঝো? বলতে উপযোজন বলতে কি বোঝো? হ্যাঁ, এটা। তারপরে আছে হলো আমাদের এই যে রড কোষ এবং কোন কোষের পার্থক্য। রড কোষ ও কোন কোষের পার্থক্য। তাহলে রড কোষ ও কোন কোষের কি লিখতে হবে? পার্থক্য লিখতে হবে। পার্থক্য টপিক তো 2টা বা 3টা দিলেই হবে, তাই না মিস? 4টা দিবা 2 বাবা, 4টা। নাম্বারের জন্য। না, 2 মার্কসের জন্য তোমার 4টা দেওয়াটাই বেটার। 6টা দিলে বেশি ভালো, তুমি 4টা দিবা। 4টা কমপক্ষে দিতেই হবে, কারণ 4টা না দিলে আচ্ছা আমাদের ঠিক আছে মিস। হ্যাঁ, 4টা না দিলে ভালো মার্কস আসবে না, বুঝছো? এখানে ছিলাম 2 মার্কসের কোশ্চেনে। এরপরে তোমাদের আরএসটি হলো আরো জোড়া করটিক স্নায়ুর নাম। করটিক স্নায়ুর নাম। তাহলে আমাদের 3টা হলো, তাই না? গ্রন্থি বলতে কি বুঝছো? তোমাদের গত দিনে দেখছিলাম। মিস এই প্রভু গ্রন্থির আরেকটা নাম হচ্ছে রাজা নাকি একটা বলে মিস, ওইটা না এটা? মাস্টার মাস্টার গ্রন্থ, মাস্টার গ্ল্যান্ড। কি হলো? কেটে গেল কেন? এই নফি দৌড় দৌড় দৌড়, নফি ক্লাস নিতে ইয়ে হয়ে গেল কেন? নফি, ইজ ইট ইউ ট্রাইং টু সাইন ইন? কি আসলো? গুগল মাঝে মাঝে কি করে? হঠাৎ করে একা একা ক্লাস থেকে বের হয়ে গেল। মাঝে মাঝে কি গুগলের মাথা খারাপ হয়ে যায়? কি আছে বাবা? বাবার এই ফোনে ইয়া করা আছে না, ইমেল অ্যাড করা আছে না? আবার ওর মেলটা আউট করে দিও। কি করলাম? আচ্ছা,
আমরা 12 জোড়া কর্টেক্স স্নায়ুর নাম দিলাম। প্রভুমন্ত্রী বলতে কি বোঝো? তারপরে আমাদের যে মস্তিষ্ক আছে, মস্তিষ্কের প্রশ্নটা দিয়ে দেই। স্নায়ুতন্ত্রের কাজ। কাজ লিখো। এরপর হরমোনের আবার আসছেন, আবার ইয়ে হয়েছেন অফি, ক্যান্সেল আসে নাই তো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। এই যে ব্যাকে দিবা, শেষ। হরমোনের কাজ লিখো। তারপরে আছে আমাদের আরেকটা হলো মেনিনজাইটিস বলতে কি বোঝো? 1 2 3 4 5 6। মেনিনজাইটিস ম্যাম এই কয়টাই হয়? কোনটা থাকবে এত কম? জি মিস। ম্যাম অনেকগুলো হয়ে গেছে। এখনো বাকি আছে গ ঘ। হ্যাঁ, আরো আজ্ঞে। একটা অধ্যায় তো আছে। না ওই অধ্যায় থেকে 2 মার্কসে দিব না তো। এই অধ্যায় থেকে চ্যাপ্টার 8 থেকে তোমাদের 1 আর 2 মার্কসের দিব, আর চ্যাপ্টার 9 থেকে সিকিউ এর জন্য দিব। এখান থেকে শুধু একটা টপিকস দিব সিকিউ এর জন্য। বুঝতে পেরেছো? মিস তারপরে থাক মিস, আর দিতে হবে না, অনেকগুলো হয়ে গেছে। অনেকগুলো হয়ে গেছে। জি মিস। আচ্ছা তাহলে ঠিক আছে, 1 2 3 4 5 6 7টা, এই 7টা তোমরা কি 2 মার্কসের জন্য পড়বে, 2 মার্কসের জন্য। হ্যাঁ, বোঝা গেছে? ম্যাম লাস্টেরটা কি লিখছেন একটু বলুন। মেনিনজাইটিস বলতে কি বুঝো? মেনিনজাইটিস দেখা যাচ্ছে না? না হলো ক্যামেরাটা পিছনে নিয়ে একটু, তাহলে তো দেখা যাবে। দেখা যাচ্ছে? জি মিস ম্যাম। ঠিক আছে। মেনিনজাইটিস বলতে কি বুঝো? মেনিনজাইটিস কি মনে নাই? মস্তিষ্কের যে আবরণটা, হ্যাঁ মস্তিষ্ক এবং সুষমাকাণ্ড যে শক্ত আবরণ দিয়ে আবৃত থাকে সেটাই হলো মেনিনজাইটিস। মনে আছে? হ্যাঁ, মস্তিষ্কের আবরণের নামই হলো কি? মেনিনজাইটিস। আর মস্তিষ্ক যে আবরণ দিয়ে আবৃত থাকে সেটা হলো মেনিনজাইটিস। এবং এই যে মেনিনজেস, এখানে মেনিনজাইটিস আমরা যে মেনিনজেস বললাম, এই সরি, মস্তিষ্কের আবরণটার নাম হলো মেনিনজেস। আর মেনিনজেস হলো, মেনিনজেসে যখন কোনো রোগ হয়, প্রদাহজনিত যে রোগ হয় সেটাকে বলা হয় মেনিনজাইটিস। ঠিক আছে? মস্তিষ্কের আবরণের নাম কি? মেনিনজেস। আর এই মেনিনজেসের যখন কোনো প্রদাহের সৃষ্টি হয় বা রোগের সৃষ্টি হয় তখন সেটাকে বলা হচ্ছে কি? মেনিনজাইটিস। ক্লিয়ার? বুঝেছি? জি ম্যাম। ম্যাম এইটার কয়টা কাজ বলবেন? তোমার মেনিনজাইটিসের কাজ কি? মেনিনজেস হলো তোমার কি করে? মেনিনজাইটিস হলো তোমার মস্তিষ্ক এবং সুষমাকাণ্ডকে আবৃত করে রাখে, এটাই তার কাজ। আর কি কাজ আছে? আর সে সংক্রামিত হয় কখন? আমাদের যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অন্য কোনো জীবাণু দ্বারা সে কি হয়? সেখানে সংক্রমিত হয়। এবং সাধারণত দেখা যায় যে একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া সাধারণত বেশি এখানে আঘাত হানে। এবং এই মেনিনজাইটিস হলে তোমার প্রধান যে লক্ষণ, তোমার মাথা ব্যথা হবে, তোমার বমি বমি ভাব হবে, তারপরে তোমার গ্রীবাটা শিথিল হয়ে যাবে। মানে শিথিল হয়ে যাবে, অনেক অনেক সময় আমরা বলি না, এই আমার চোয়ালটা লেগে আসছে,
হুম, অনেক সময় দেখা যায় যে আমার এটা শিথিল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই যে এটাকে বলা হচ্ছে মেনিনজাইটিস। এবং অনেক সময় দেখা যায় যে তোমার কোনো কাজের প্রতি অনীহা, ভালো লাগে না, মনোযোগ থাকে না। তারকে হয় কি হয়, অনীহা দেখা যায় কাজের প্রতি। এবং তারপরে আমাদের কি হয়, বিষণ্ণতা লাগে। অনেক সময় মনে হয় যে ইস! আলোতে গিয়ে আমার এত খারাপ লাগছে যে এই আলোটা একদমই ভালো লাগছে না। তারপরে আমার আলোতে ভালো লাগছে না। তারপরে আমার আরো কি হচ্ছে, আমার জোরে শব্দ হয়, তখন বিরক্ত লাগে। সাধারণত এই রোগটার কারণে এটা হয়। ঠিক আছে? জি ম্যাম। তাহলে আমরা এটা বুঝেছি। লেখা শেষ আমাদের? তোমাদের লেখা জি শেষ? ম্যাম, হ্যাঁ? হয়ে লেখা গেছে ম্যাম। শেষ? আচ্ছা, এই এই চ্যাপ্টার থেকে তোমরা একটা টপিক শুধু সিকিউ এর জন্য পড়বা, সেটা হলো কর্টিক স্নায়ু। আমি সিকিউ এর জন্য লিখে দিচ্ছি একটা টপিক চ্যাপ্টার 8 থেকে। সিকিউ একটা টপিক শুধু করোটিক স্নায়ুটা পড়বে। করোটিক স্নায়ু। তাহলে কিন্তু শর্ট সিলেবাস হয়ে গেল। হয়ে গেল কিনা বলো? ম্যাম কর্টিক স্নায়ু ওইটা বুঝলাম। করোটিক স্নায়ু যে আছে এটা পড়বে তোমরা সিকিউর জন্য। আমাদের 12 জোড়া করোটিক স্নায়ু আছে না? 12 জোড়া ম্যাম করোটিক ওই স্নায়ু এই কি যে কি? এখানে তো ওই যে সাজেশন দিয়ে দিছেন এইটার মধ্যেই না, এই চ্যাপ্টার 8 এর মধ্যেই না এটা? হ্যাঁ, এটা সিকিউর জন্য একটা টপিক পড়বে, আর এগুলো তো পড়বেই তুমি। সিকিউর জন্য এটা পড়বে 12 জোড়া করোটিক স্নায়ু কোথা থেকে উৎপত্তি হয়, তাদের কাজ কি, এবং করোটিক স্নায়ুগুলোর নাম কি। অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনা, 302 ট্যাফা ভাঁজ শিখিয়েছিলাম না? এটা পড়বে। 302 মিস ট্যাফা এটা কি ভাঁজ গ আর শিখিয়েছিলাম। ঘয়ের জন্য? হ্যাঁ, এটা কি গ অনেক আর মিস ঘয়ের আছে, জন্য? বুঝি না। কি বলছো আমি বুঝি না, তোমরা বলো। সবার শেষ? সবার শেষ? করোটিক স্নায়ু কি পড়তে হবে বুঝেছো তো? হ্যাঁ, ম্যাডাম এখানে ম্যাম এই সিকিউ মানে কর্টিক স্নায়ু থেকে কি গ আর ঘ থেকে আসবে? হ্যাঁ, ওখান থেকে গ এবং ঘ এর একটা কোশ্চেন হতে পারে, ওটা পড়বা। ওটা খুব ইম্পর্টেন্ট, ওটা গত পরীক্ষাতে দিই নাই তো, এই জন্য এবার দিচ্ছি। ওই একটা এই চ্যাপ্টার থেকে। আর আমি এখন ইয়া থেকে দিব, আচ্ছা এখন আমরা চ্যাপ্টার 9 এ চলে যাই। চ্যাপ্টার 8 শেষ। চ্যাপ্টার 9 থেকে শুধু সিকিউ দিব, সরি সিকিউ না, মানে শুধু হলো ওই যে গ এবং ঘ কোশ্চেন দিব। আর এমসিকিউ এর জন্য দুটো চ্যাপ্টারই থাকবে। শোনো ভালো করে মনোযোগ দিয়ে, এমসিকিউ এর জন্য চ্যাপ্টার 8 এবং 9 দুটোই থাকবে। বুঝতে পেরেছো? 15টা যে এমসিকিউ থাকবে তার জন্য চ্যাপ্টার 8 এবং 9 দুটোই থাকবে। আচ্ছা এখন আমরা চ্যাপ্টার 9 এ চলে যাব। চ্যাপ্টার 9 থেকে আমি কি কি দিব দেখো, এটা মুছে দিলাম। চ্যাপ্টার 9 থেকে শুধু তোমাদের হলো কি হবে, তোমাদের ক্রিয়েটিভে গ এবং ঘ নাম্বার কোশ্চেন হবে, বোঝা গেছে? চ্যাপ্টার 9 থেকে কি হবে, গ ও ঘ কোশ্চেন, গ ও ঘ নাম্বার কোশ্চেন। বোঝা ম্যাম গেছে ম্যাডামের তাহলে ওই কথা? যে চ্যাপ্টার 8 এ যে গ আর ঘ এর জন্য দিয়ে হ্যাঁ, দিছে, করটিকটা থাকতে পারে, এটাও পড়বে। ও এখান মানে থেকে গ ওই ঘ হইলো এইটা বা এই চ্যাপ্টার 8 যে কোনো একটা থাকতে পারে। হ্যাঁ, আর ক এবং খ এখান থেকে থাকবে না। ক এবং খ কোথা থেকে থাকবে, চ্যাপ্টার 8 থেকেই থাকবে। চ্যাপ্টার 9 এ ক খ থাকবে না। চ্যাপ্টার 9 এ শুধু গ এবং ঘ। বোঝা গেছে? জি ম্যাম। চ্যাপ্টার 9 কোন, গ এবং ঘ। আমি টপিক গুলো লিখে দিব। দেখো, বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকাল।
বয়ঃসন্ধিকাল, এটা আমরা করব। তারপরে এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো গ্যামেটোজেনেসিস। তবে তোমরাই বলো গ্যামেটোজেনেসিসের সঙ্গে কি কি আছে, তোমরা জানো গ্যামেটোজেনেসিসের মধ্যে কি আছে? গ্যামেটোজেনেসিস কি? ম্যাম ম্যাম উপরেটা কি বয়ঃসন্ধিকাল লিখেছেন নাকি অন্য কিছু? হ্যাঁ, বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স। ও আচ্ছা আচ্ছা বয়ঃসন্ধিকাল Thank you, বা ma'am. অ্যাডোলেসেন্স। আচ্ছা আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। এরপরে আছে তোমাদের হলো গ্যামেটোজেনেসিস। তোমরা বলো গ্যামেটোজেনেসিসের মধ্যে কি কি আছে? দুটো জিনিস আছে এখানে, এই দুটো মিলেই গ্যামেটোজেনেসিস। একটা কি মনে নেই? একটা শুক্রাণু স্পারম্যাটোজেনেসিস। আর ডিম্বাণু। হ্যাঁ, শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়া স্পারম্যাটোজেনেসিস, আর ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়া কি? ওজেনেসিস। তাহলে আমাদের এই দুটোই পড়তে হবে। গ্যামেটোজেনেসিসের মধ্যে আমাদের কি কি থাকবে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, কারণ কিন্তু এক কথায় কিন্তু গ্যামেটোজেনেসিস বলা হয়। তাহলে আমাদের কি থাকবে? স্পারম্যাটোজেনেসিস, স্পারম্যাটোজেনেসিস, স্পারম্যাটোজেনেসিস ও ওজেনেসিস। ওজেনেসিস, স্পারম্যাটোজেনেসিস ও ওজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিস, এবং কথা বলে রাখি এখানে কিন্তু স্পারম্যাটোজেনেসিস এবং ওজেনেসিসের মধ্যে কিন্তু তোমরা আবার ভাববে যে হয়তো ম্যাম কোশ্চেন দিয়েছে যে শুক্রাণুর গঠন, এটা কিন্তু স্পারম্যাটোজেনেসিসের মধ্যে চলে আসে। এবং স্পারম্যাটোজেনেসিসের কিন্তু পর্যায়ও আছে। কয়টা পর্যায় আছে? সংখ্যা বৃদ্ধি পর্যায় মনে আছে, পূর্ণতা প্রাপ্তি পর্যায়, স্পারমিওজেনেসিস। অনুরূপ ভাবে ওজেনেসিসের মধ্যেও কিন্তু কি আছে? তিনটা পর্যায় আছে, যে সংখ্যা বৃদ্ধি পর্যায়, পূর্ণতা পর্যায়, আর একটা কি রূপান্তর। তো এই যে তিনটা পর্যায় আছে, এবং এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো কি ডিম্বাণুর গঠন। এগুলো কিন্তু সবই কি ওজেনেসিসের মধ্যে, এবং ওজেনেসিস কিন্তু গ্যামেটোজেনেসিসের মধ্যে। ম্যামের কথা বোঝা গেল? জি ম্যাম। ম্যামের কথা ওকে। তাহলে এই টপিকটা তোমরা বুঝে গেল। এরপরে আছে তোমাদের হলো, এগুলো পড়াইছি কিনা বলো? যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এগুলো কি পড়াইছিস আমি? জি ম্যাম। হ্যাঁ, আমি বলেছি না পড়ানোর বাইরে একটা কোশ্চেন হবে না। এরপরে নিষেধটাও পড়িয়েছি তোমাদের। নিষেধ পড়িয়েছি, হ্যাঁ নিষেধ পড়িয়েছি। এরপর নিষেধের পরে আমাদের মানব ভ্রূণের পরিস্ফুটন, এটাও তোমাদের পড়িয়েছি। মানব ভ্রূণের পরিস্ফুটন, কারণ এখানে যে জিনিসগুলো মোটামুটি লাগবে এবং পড়ানো যায় আমি অবশ্যই পড়িয়েছি। পরিস্ফুটন, তাহলে মানব ভ্রূণের পরিস্ফুটন। আচ্ছা, এই যে মানব ভ্রূণের যে পরিস্ফুটন, এর মধ্যে কিন্তু আমরা জানি যে একটা জার্ম লেয়ারের কয়টা, একটা জার্ম লেয়ার ভ্রূণের কয়টা স্তর থেকে? তিনটা স্তর থেকে। কি কি? এক্টোডার্ম, এন্ডোডার্ম, আর একটা হলো মেসোডার্ম। তাহলে মানব ভ্রূণের কয়টা স্তর থেকে? তিনটা স্তর থেকে, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। এবং এই তিনটা স্তরের যে পরিণতি সেটাও কিন্তু এর মধ্যেই আছে। বোঝা গেছে? বই খুলেই বুঝতে পারবা, তারপর আমি বলে বলে দিচ্ছি যাতে তোমাদের সমস্যা না হয়। এরপর আমি যে প্রশ্নটা দিব, যে গর্ভকালীন অবস্থায় একটা মায়ের কিভাবে পরিচর্যা করতে হয়। হ্যাঁ, একটা মা যখন প্রেগনেন্ট থাকে এবং গর্ভাবস্থা, এটা কিন্তু আসে, তাহলে গর্ভাবস্থায় মায়ের কিভাবে পরিচর্যা করতে হয়।
তাহলে তোমরা লিখো গর্ভাবস্থা ও পরিচর্যা। গর্ভাবস্থা ও পরিচর্যা। পরিচর্যা, তাহলে এটা আমরা পড়বো এবং এটা চিকিৎসকরা কি দিয়েছেন এবং আমরা কিভাবে পরিচর্যা করি এটা আমরা লিখবো। এরপর এখানে যে আমাদের যে পরিবার পরিকল্পনার যে পদ্ধতিগুলো দেওয়া আছে এই পদ্ধতিগুলো থেকে আমি কোশ্চেন দিব না, তবে এখানে কিন্তু ফাইনালে কোশ্চেন আসছে, সত্য কথা যেটা। হ্যাঁ, তাহলে আমাদের যে বাংলাদেশে যে পদ্ধতিগুলো প্রচলিত আছে, কারণ এটা যেহেতু আমাদের বিধাতারই নিয়ম, তো আমরা এই যে পরিবার পরিকল্পনার যে পদ্ধতিগুলো বাংলাদেশে মোটামুটি প্রচলিত সেই পদ্ধতিগুলো তোমরা অবশ্যই পড়বে। এরপর আছে হলো কি তোমাদের প্রজননতন্ত্রের সমস্যা, পুরুষ এবং নারীর ক্ষেত্রে প্রজননের কি কি প্রবলেম হয়, কি কি সমস্যাগুলো দেখা দেয়। এখান থেকে আমি কোশ্চেন দিচ্ছি না, তোমরাও এটা নিজেরা পড়ে নেবা, কিন্তু এখান থেকে বাংলাদেশ সরকার কোশ্চেন করা নেই এসএসসিতে, যেহেতু সরকার দিয়েছেন। এরপর আছে হরমোনের ভারসাম্যহীনতা, এগুলো আসলে ওর সঙ্গে রিলেটেড, তবে এখান থেকেও কিন্তু কোশ্চেন হয় না এমন কোনো কথা নয়। কিন্তু এরপরে আমি যেখান থেকে দেখো কয়টা টপিক হয়ে গেছে, 1 2 3 4 5টা, কারণ আমি যেহেতু দুটো কোশ্চেন করবো কমপক্ষে আমাকে 6টা কোশ্চেন তো দিতেই হবে। এরপর আমি যৌনবাহিত যে রোগগুলো আছে এই রোগগুলো থেকে কোশ্চেন করব। যৌনবাহিত রোগ, হ্যাঁ এই রোগগুলো অবশ্যই তোমরা পড়বে। এই 1 2 3 4 5 6, 6টার মধ্যে কয়টা কোশ্চেন থাকবে? আর ওখানে একটা 7টার মধ্যে 2টা, 7টার মধ্যে কয়টা? 2টা। তাহলে আমরা প্রথম দিলাম আমি বয়স সন্ধিকাল, তারপরে দিলাম হলো কি গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিসের মধ্যে তোমাদের থাকবে স্পারমেটোজেনেসিস ও ওজেনেসিস। এরপর নিষেকের যা আছে A to Z। এরপর মানব ভ্রূণের পরিস্ফুটনের মধ্যে যা আছে সব, গর্ভাবস্থায় পরিচর্যা এবং যৌনবাহিত যে রোগগুলো আছে সবগুলো রোগের লক্ষণ পড়বে, রোগ কিভাবে প্রতিরোধ করা যায়, হ্যাঁ সংক্রমণ প্রক্রিয়া, এগুলো সবগুলোই পড়বে। তোমাদের বই বেশি রোগ দেওয়া নেই, তোমাদের কয়টা রোগ দেওয়া আছে? একটা সিলিপিস, গনোরিয়া, এইডস, এই তো 3টা রোগ দেওয়া আছে। এই 3টা রোগ ভালো করে পড়বে, সিলিপিস, গনোরিয়া, এইচআইভি, এইডস, এই 3টা রোগ আমরা খুব ভালো করে পড়বো, ঠিক আছে? তাহলে আমরা আমি অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দেই, তোমরা অ্যাটেন্ডেন্স লিংক আজকে দিতে বলছো না কেউ, দেখি। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়েছি, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। তাহলে আমরা আজকে আমাদের সিলেবাস নিয়ে কথা বলতেই সময় শেষ হয়ে যাচ্ছে। তো আমরা সিলেবাসে যেটা তোমরা যেটা বুঝলা যে চ্যাপ্টার 8 থেকে আমরা হলো 1 এবং 2 পুরোটাই পড়বো। এবং আর একটা কথা, সেটা হলো আসল কথা যে তোমরা অবশ্যই এগুলো পড়বে এবং খাতায় লিখবে। হ্যাঁ, তোমরা যখন সংজ্ঞা পড়বে তখন খাতায় লিখবে, যখন 2 মার্কসের কোশ্চেন পড়বে লিখবে, এক জায়গায় লিখে রাখলে তোমাদের জন্য ভালো হবে। প্রত্যেকটা অবশ্যই বই দেখে, কোনো গাইড বই খুলবে না। হ্যাঁ, অবশ্যই আজমান স্যারের বই দেখে তোমরা লিখবে, গাইডে অনেক ভুল থাকে, কারণ আজমান স্যারের বইটা মোটামুটি নির্ভুল, পুরোটা নির্ভুল তা আমি বলতে পারবো না, কিন্তু প্রায় 95%ই নির্ভুল, 95 কেন 98%ই নির্ভুল। তো এখানে কোনো ভুল নেই বললেই চলে, কিন্তু গাইডে অনেক ভুল আছে, অনেক ভুল তথ্য আছে, অনেক সময় সংজ্ঞা দেখা যায় একটা সংজ্ঞা আরেকটা লিখে দিয়েছে। এই জন্য বাবা অবশ্যই তোমরা বই থেকে পড়বে এবং প্রশ্নগুলো পড়বে আর লিখবে। সায়েন্সের স্টুডেন্ট না লিখলে কখনোই মনে রাখা যায় না। কম্পিউটারে একটা জিনিস কি করতে হয়, আমাদের সেভ করতে হয়, তার জন্য কিন্তু লিখতে হয়, আর না লিখলে কি করতে হয়, অন্যেরটা কপি পেস্ট করতে হয়, কিন্তু নিজেরটা কিন্তু অবশ্যই লিখতে হয় এবং ফাইল আপলোড করতে হয়। তো সেই রকম বাবা আমরা যদি লিখি তাহলে আমাদের ব্রেনে ফাইলগুলো আপলোড হয়ে যাবে। যেহেতু আমাদের এক্সাম সামনে,
অবশ্যই আমরা লিখবো এবং পড়বো। এখন বলো তোমাদের সিলেবাস কি বেশি হয়ে গেছে, হার্ড হয়ে গেছে নাকি? হ্যাঁ, ম্যাম ম্যাম কথা মোটামুটি একটু নেই হার্ড কেন? মনে সাত মনে পেপার হইতেছে। বাকি। কোনটা নিয়ে হার্ড লাগতেছে? ম্যাম এই গ বলো ঘ তোমরা। মনে হয় বেশি হয়ে গেছে। গ ঘ কই বেশি খ লাগতেছে, নাম্বার কয়টা মিস দিলাম? বেশি হয়ে গেছে, হ্যাঁ, খ নাম্বার মিস বেশি হয়ে গেছে। গ ঘ বেশি হয়ে গেছে? না মিস, খ এতটুকু না পড়লে নাম্বার, কেমন? হ্যাঁ, খ নাম্বার মিস, খ 2 নাম্বার? নাম্বারে। জি মিস। কেন 2 নাম্বার কই বেশি হয়ে গেছে বাবা? কয়টা দিছি? দিছে না। 2 নাম্বারে কয়টা দিছি তোমাদের? হ্যাঁ, 1 2 3 4 5 6 7টা দিছি। 7টা যদি না পড়ো তাহলে কেমন করে হবে? 7টা পড়ে তো ম্যাম এখনো 2 তো নাম্বার ফার্স্ট পাওয়া পেপার যাবে। বাকি আছে। ফার্স্ট পেপার তো বাকি আছে, ঠিক আছে, কিন্তু প্রি টেস্ট না বলো। প্রি টেস্টে তো সিলেবাস আমাদের আরো বেশি ছিল, আমরা অনলাইনে দেখে কমে দিলাম। প্রি টেস্টের সিলেবাস বেশি ছিল না, অনলাইন দেখে কমাই দিলাম। আর যেহেতু শর্ট টাইমে হচ্ছে এই জন্য আমি কমাই দিলাম। আর তোমাদের যে 2 নম্বরে যে জিনিসগুলো ম্যাম এই দিয়েছে গ ঘ এর যে টপিক গুলো আছে এটার ভিতরে তো আবার 3টা 4টা করে টপিক। হ্যাঁ, কিন্তু ম্যাম এখানে জি কিন্তু মিস, দেখো, ওইটা তখন লেখার সময় লিখতে পারি না আমরা। আচ্ছা কি শোনো লিখবো আমি কি বলি, লিখবো এখানে এমন। দেখো খুব কঠিন পড়া, এখানে আমি যে টপিক গুলো দিয়েছি এর মধ্যে কঠিন পড়া 3টা, আর বাকিগুলো বানায় লেখা যায়। কে না বানায় লিখতে পারে? বয়স, সন্ধিকাল, যে কেউ বানায় লিখতে পারে কিনা বলো? মিস এক দিবেন তারপরে তখন বানায় লিখলে। না না না, অবশ্যই এটা তো তোমরা এটা বাস্তব অভিজ্ঞতা থেকে লিখতে অবশ্যই দিব। তারপরে যে মায়ের গর্ভ অবস্থা পরিচর্যা, এটাও কিন্তু বানায়ে লেখা যায়, এটাও কিছু পড়ার নেই। তাহলে এই দুটো কিন্তু আমাদের পড়ারই নেই, একদমই পড়ার আছে। এরপর যৌনবাহিত রোগ, হ্যাঁ যৌনবাহিত রোগগুলো যেটা আছে তোমাদের হলো 3টা যে রোগ আছে তার মধ্যে একটা রোগের সঙ্গে তোমরা খুব ভালোভাবে পরিচিত, HIV AIDS। এটা সম্পর্কে তোমরা যে কেউ লিখতে পারবে। পড়তে হবে তোমার গনোরিয়া এবং সিলিফিস, এটাও খুব একটা ডিফিকাল্ট কিছু না। কিন্তু হ্যাঁ বাবা, এই যে গ্যামেটোজেনেসিস যেটা, এটা পড়তে হবে। কারণ এখানে যে প্রসেস গুলো আছে, আমাদের 3টা প্রসেস, সংখ্যা বৃদ্ধি, তারপরে হলো আমাদের পূর্ণতা প্রাপ্তি, এবং একটা ক্ষেত্রে স্পার্মিওজেনেসিস আর একটা ক্ষেত্রে ওজেনেসিস। এই পর্যায়গুলো তোমাদের পড়তে হবে। এটা পড়ার প্রশ্ন, এটা অবশ্যই তোমাদের পড়তে হবে। পরিস্ফুটনটাও পড়তে হবে। তাহলে আমি দেখছি এবং নিষেধটা, এই 3টা তোমাদের মোটামুটি বেশি করে একটু পড়তে হবে। তা তুমি বাবা 7 মার্কসের জন্য 3টা পড়বা না, তা তো হবে না ভালোভাবে, বলো? এটুকু পড়তে হবে বাবা, চেষ্টা করতে হবে। কারণ আমাদের তো শুধু আমাকে নিয়ে চিন্তা করলে হবে না, তোমার বোর্ডকে নিয়ে চিন্তা করতে হবে। তুমি তো আমার আন্ডারে পড়ো না। ইউনিভার্সিটিতে কি হয়, স্টুডেন্টরা একজন টিচারের আন্ডারে পড়ে। তুমি যদি আমার আন্ডারে থাকতে তাহলে তো আমি অবশ্যই কি করতাম, আমার মতো করে তোমাদেরকে তৈরি করে নিতাম। কিন্তু যেহেতু বোর্ড ফেস করতে হবে আমাদের, অবশ্যই পড়তে হবে বাবা। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিয়েছে সবাই?